আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলিং থ্রু মিডিয়া করছিলাম, মানে বেসিক্যালি লাইট। এবার আগের দিন আমরা পড়লাম নর্মাল ইনসিডেন্স, ঠিক আছে? তো নর্মাল ইনসিডেন্স পড়লাম এবং সেখানে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এগুলো দেখলাম এবং দেখলাম যে এই ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে, মানে কতটা ভালো রিফ্লেক্ট করবে বা রিফ্লেক্ট করবে না, বা কতটা ভালো ট্রান্সমিট করবে, এই ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে on the refractive indices of the two media involved, এবং r plus t equal to 1 এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। আচ্ছা, আজকে আমরা পড়ব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অবলিক ইনসিডেন্স, ঠিক আছে? অবলিক ইনসিডেন্স, এবং সেখানে all the boundary conditions will be applied এবং তার consequences কি হচ্ছে। তো ধরা যাক there are two medium, আচ্ছা এটা নেক্সট পেজে, ঠিক আছে এই পেজেই করি। এটা হচ্ছে ইন্টারফেস, এবার ইনসিডেন্ট রে আসছে এই ডিরেকশনে, দিস ইজ দ্য ডিরেকশন অফ কে আই, wave vector of the incident wave, oblique incidence, angle of incidence is theta I। তারপর এখান থেকে রিফ্লেক্ট করবে কোনো একটা অ্যাঙ্গেলে আর ট্রান্সমিট করবে কোনো একটা অ্যাঙ্গেলে। Therefore the wave vector of the reflected wave is along this direction. Suppose this angle is theta r and wave vector of transmitted wave angle of transmission, ঠিক আছে? ওকে, আর যেটা ব্যাপার, আচ্ছা ঠিক আছে সেটা এখন বলবো না, সেটা একটু পরে আসছে। সেটা মিডিয়াম 1, মিডিয়াম 2, refractive index n1, speed of light v1, refractive index n2, speed of light v2, এবং বাকিগুলো mu1, mu2, epsilon 1, epsilon 2। এইবার we will write down the fields associated with the light। তাহলে for incident wave the electric field, এই যে মাথায় টিল্ডটা দেওয়া হচ্ছে because it is a complex quantity, ঠিক আছে? in general it is a complex quantity। আচ্ছা, so this will be equal to এই E naught I e to the power I ki dot r minus omega t, এবং magnetic field equal to 1 by v1 ki cap cross product ei। এটাই আমরা জানি যে k যদি প্রপাগেশন ভেক্টর হয় তাহলে k cap
ক্রস দ্য ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ইন্টু 1/v1 একটা সামনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এর ফলে রিফ্লেক্টেড ওয়েভ পাওয়া যাচ্ছে ER function of RT. This is equal to E naught R e to the power I KR। মানে আগের বারে যখন নর্মাল ইনসিডেন্স করেছিলাম তখন ঝামেলা অনেক কম ছিল, তখন আমরা এটা জানতাম যে এদিকে ইনসিডেন্ট, তাহলে এদিকে রিফ্লেক্টেড, তাহলে জাস্ট প্লাস কে কে মাইনাস কে করে বা প্লাস জেড কে মাইনাস জেড করে বাকি সবকিছু অ্যাকর্ডিংলি করেছিলাম। এখন তো সেটা নয়, এখন অবলিক ইনসিডেন্স। সো KR ডট R মাইনাস ওমেগা টি এবং associated magnetic field is 1/v1 KR cross ER। এটাও আগেরটার মতো, মানে আগের বারে সব ডাইরেক্টলি মাইনাস সাইন হয়েছিল বলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও v1 এর জায়গায় মাইনাস v1 করে দিয়েছিলাম। এখন তো সেটা হবে না, আর মানে কিছু স্পেসিফিক ডিরেকশন থাকবে, সেটা কার উপর ডিপেন্ড করবে, KR ক্যাপের সঙ্গে ER এর যে ক্রস প্রোডাক্ট সেইটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ফর দ্য রিফ্লেক্টেড ওয়েভ। Lastly, for the transmitted wave, E naught T to the power I KT dot R minus omega T VT RT। এটা কি হবে, মিডিয়ামে লাইটের স্পিড v2, তাই 1/v2 হবে, তারপর বাকিটা অ্যাজ পার রুল এই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড ইলেকট্রিক ফিল্ডস এবং ম্যাগনেটিক ফিল্ডস পেয়ে গেলাম। এরপর আমাদের নির্দিষ্ট বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে কি পাচ্ছি ওটা দেখতে হবে, কি ধরনের রিলেশন পাচ্ছি, কি ধরনের ইকুয়েশন পাচ্ছি সেটা, বা কি ধরনের ল পাচ্ছি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এই যে এটা লিখলাম, এবার যেহেতু ফ্রিকোয়েন্সি অফ লাইট ডাজ নট চেঞ্জ, লাইটের কালার লাল আলো, রিফ্লেক্টিভ হোক ট্রান্সমিটিভ হোক যাই হোক না কেন লাল আলোটা লাল আলোই থাকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেংথ অফ দ্য লাইট ইট ডাজন্ট চেঞ্জ। ঠিক আছে, ও না সরি ফ্রিকোয়েন্সি ডাজন্ট চেঞ্জ, ওয়েভলেংথটা তো ডিপেন্ড করবে কিন্তু ফ্রিকোয়েন্সি ডাজন্ট চেঞ্জ। সো ওমেগা is equal to Ki V1 Kr V1 equal to KT V2। ঠিক আছে, হেন্স Ki equal to Kr, মানে এটা ম্যাগনিটিউডটা সেম হবে। ঠিক আছে, Ki equal to Kr এবং এইটা equal to
v2 by v1 kt এবং v2 by v1 kt মানে হচ্ছে n1 by n2 kt। এটা হচ্ছে জাস্ট দ্য ভ্যালুস। তাহলে ki আর kr ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ভেক্টরের ভ্যালুটা সেম থাকে, ডিরেকশন আলাদা হতে পারে। এবার k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে ওয়েভলেংথ সেম for the incident and the reflected light, but for the transmitted wave 2 pi by lambda t, so ki not equal to kt এবং lambda I not equal to lambda t। okay, এবার নেক্সট হচ্ছে the electric field যেহেতু since there is no free charge and current density at the interface, সুতরাং the fields are continuous, fields are continuous মানে হচ্ছে যে মানে হয় the fields are continuous মানে কম্পোনেন্ট গুলো আর কি, মানে সব ফিল্ড কন্টিনিউয়াস নয়, সব কন্ডিশনে নয়। either the components of the fields are continuous or the corresponding কি বলবো displacement vectors or h they are continuous। ঠিক আছে, মানে বাউন্ডারি কন্ডিশন গুলো যদি আরেকবার লিখি, সুবিধার জন্য আরেকবার লিখছি। বাউন্ডারি কন্ডিশন গুলো যেটা ছিল, যদি কোনো ফ্রি চার্জ এবং ফ্রি কারেন্ট ডেন্সিটি না থাকে তখন যে বাউন্ডারি কন্ডিশন গুলো ছিল সেটা হচ্ছে প্রথমত epsilon 1 e1 পারপেন্ডিকুলার ইকুয়াল টু epsilon 2 e2 পারপেন্ডিকুলার, অর্থাৎ d1 পারপেন্ডিকুলার ইকুয়াল টু d2 পারপেন্ডিকুলার। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে b1 perpendicular equal to b2 perpendicular. After that e1 vector parallel to the interface, e is equal to e2 vector parallel to the interface, and 1 by mu1 b1 parallel 1 by mu2 b2 parallel, অর্থাৎ কিনা h1 parallel equal to h2 parallel। ঠিক আছে, বোঝা গেল? তাহলে either the components of the fields they are continuous, আর যদি তারা কন্টিনিউয়াস না হয় তাহলে তাদের করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা h তারা কন্টিনিউয়াস। কিন্তু মেন কথাটা হচ্ছে এই যে ই বি ডি বা এইচ এদের সবার ক্ষেত্রেই মানে কমন যে ফরম্যাট ই বি ডি and h, all of them
they follow a common format. সেই common formatটা হচ্ছে something into e to the power I k dot r minus omega t. সঙ্গে কিছু একটা থাকবে, এপসাইলন 1 থাকলে তাই থাকলো, কিন্তু সঙ্গের এই পার্টটা হচ্ছে কমন। তাহলে দেয়ারফর যেহেতু আমাদের এই মানে যে জিনিসটা আমরা স্টাডি করছি সেখানে আমাদের কোনো ফ্রি চার্জ ডেন্সিটি বা ফ্রি কারেন্ট ডেন্সিটি এগুলো কোনোটাই যেহেতু ইন্টারফেসে নেই, সুতরাং we can write that something e to the power I ki dot r minus omega t plus something e to the power I kr dot r minus omega t equal to আবার ব্র্যাকেটের মধ্যে কিছু একটা I kt dot r minus omega t at z equal to 0. এবার ভালো করে শোন, z equal to 0 তার মানে হচ্ছে কি xy প্লেন। কোথায় আমাদের ছবিটা? এইটা, এটা হচ্ছে z অ্যাক্সিস। এখন z equal to 0 মানে হচ্ছে এই যে ইন্টারফেসটা আর কি, এই ইন্টারফেসের সমস্ত পয়েন্টের জন্যই কিন্তু এইটা ট্রু। সমস্ত পয়েন্টের জন্য, অর্থাৎ ফর অল পয়েন্টস অন দ্য xy প্লেন, অর্থাৎ ফর অল x and y, সমস্ত x এবং y এর জন্য এই রিলেশনটা হোল্ড করছে। এখন কথাটা হচ্ছে এটাই যে এই যে এখানে ki dot r আছে, এখানে z টা তো 0, কিন্তু আদারওয়াইজ ধর ki dot r, এটা মানে হচ্ছে যে ki এর x কম্পোনেন্ট ইন্টু x প্লাস ki এর y কম্পোনেন্ট ইন্টু y, এরকম করে k আর kt সবার ক্ষেত্রে এটা হবে। তো কথাটা হলো যে সমস্ত x y এর জন্যই যদি এটাকে ট্রু হতে হয়, তাহলে এটা তখনই সম্ভব হবে যদি এই পুরো এক্সপোনেনশিয়াল টার্মটা, তিনটে এক্সপোনেনশিয়াল টার্মই সবাই সবার সাথে ইকুয়াল হয়। এইটা যদি না হয় তাহলে এই রিলেশনটা সব এক্স ওয়াই এর জন্য হোল্ড করবে, এটা হতেই পারে না। মানে এটা একটু ভেবে দেখলেই বুঝতে পারবি যে এটা যদি সবাই সবার সঙ্গে ইকুয়াল না হয়, তাহলে তো তুই এটাকে সলভ করে একটা পার্টিকুলার কন্ডিশন বার করতে পারবি, মানে পার্টিকুলার কন্ডিশন বা পার্টিকুলার রিলেশন বিটুইন এই এক্সপোনেনশিয়ালগুলো। কিন্তু এবার বিষয় হচ্ছে যে এক্স এবং ওয়াই এর সমস্ত ভ্যালুর জন্যই এই রিলেশনটা হোল্ড করছে, তাহলে এটা তো হতে পারে না। মানে এটাকে সলভ করলে তো এক্স আর ওয়াই এর সলিউশনও বেরোবে, কেননা এটা মনে রাখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো কিন্তু সব কনস্ট্যান্ট। ব্র্যাকেটের মধ্যে যা থাকবে, ব্র্যাকেটের মধ্যে কি থাকতে পারে? ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে আইদার থাকতে পারে ফিল্ড অ্যামপ্লিটিউড গুলো থাকতে পারে, আর না হলে তার সঙ্গে এপসাইলন 1 এপসাইলন 2 এগুলো থাকতে পারে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনো এক্স বা ওয়াই কিছু নেই, রাইট? তাহলে এক্স বা ওয়াই শুধু এর মধ্যেই আছে। এখন এই তিনটে এক্সপোনেনশিয়াল যদি ইকুয়াল হয় তাহলে তো এটা কেটে যাবে, দিয়ে এদের মধ্যে যা রিলেশন হওয়ার থাকবে। কিন্তু এরা যদি ইকুয়াল না হয় তাহলে আমরা এদেরকে সলভ করে এক্স আর ওয়াই এর কিছু নির্দিষ্ট ভ্যালু বার করতে পারি, কিন্তু এটা তো ঠিক নয়, কেননা এক্স আর ওয়াই এর সব ভ্যালুর জন্যই এই রিলেশনটা হোল্ড করে। এক্স আর ওয়াই এর কিছু ভ্যালুর জন্য রিলেশনটা হোল্ড করবে, সেটা যেহেতু নয় ঘটনাটা, যেহেতু এরা এক্স আর ওয়াই এর সব ভ্যালুর জন্যই হোল্ড করে এই রিলেশনটা, তাহলে এইটা তখনই ঘটা সম্ভব যদি এই তিনটে এক্সপোনেনশিয়াল ইকুয়াল হয় এবং এরা কেটে যায়। The moral of the story is এই এক্সপোনেনশিয়াল গুলো সবাই সবার সাথে ইকুয়াল,
অর্থাৎ ki dot r equal to kr dot r equal to kt dot r কখন, যখন z equal to 0, এটা মনে রাখতে হবে। এটা কখন হোল্ড করছে, যখন z equal to 0, অর্থাৎ ki এর x কম্পোনেন্ট ইনটু x, ki এর y কম্পোনেন্ট ইনটু y, kr x x y, kt x x kt y y। এটা কি? This is true, but this should hold for all x and y. Now the point is, এবার এটা যদি সব x আর y এর জন্যই ট্রু হয়, তাহলে সাপোজ ইট ইজ ট্রু ফর x equal to 0, নিশ্চয়ই তাই হবে। তাহলে then that means kiy equal to kry equal to ky. Again it is true for y equal to 0, therefore kix equal to krx equal to ktx। ঠিক আছে, এই রেজাল্টটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এবং এটা। তাহলে ওয়েভ এসে ইনসিডেন্ট পড়লো একটা ইন্টারফেসের উপর, ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, ট্রান্সমিটেড ওয়েভ। প্রত্যেকটা ওয়েভ ভেক্টরের এক্স কম্পোনেন্টগুলো সেম এবং প্রত্যেকটা ওয়েভ ভেক্টরের ওয়াই কম্পোনেন্টগুলো সেম। এবার আমরা একটা জিনিস করব, সেটা হলো এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা যেটা করব সেটা হলো আমরা জেড অ্যাক্সিসকে ফিক্স রেখে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে এরকম ভাবে রোটেট করাবো, এমন ভাবে রোটেট করাবো যাতে ইনসিডেন্ট ওয়েভটা এক্সজেড প্লেনে এক্সিস্ট করে। মানে বোঝাতে পারলাম? ধরা যাক দিস ইজ মাই জেড অ্যাক্সিস। নাও ঠিক আছে, দিস ইজ মাই জেড অ্যাক্সিস এবং ধরা যাক এরকম ভাবে, ধরা যাক এরকম ভাবে ইনসিডেন্ট ওয়েভ, আর এরকম ভাবে রিফ্লেক্টেড ওয়েভ, আর এরকম ভাবে ট্রান্সমিটেড ওয়েভ। এইবার আচ্ছা, এবার এক্স ওয়াই প্লেনটা তো জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু মানে জেড অ্যাক্সিসকে ফিক্স রেখে তো প্লেনটাকে রোটেট করা যায়। মানে এটা যদি আমার এক্স ওয়াই প্লেন হয়, ধরা যাক এটা এক্স ওয়াই প্লেন, হ্যাঁ, কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে তো জেড অ্যাক্সিসের অ্যাবাউটে, মানে আমি এই প্লেনটাকেই যদি, এই কাগজটাকেই যদি আমি এরকম ভাবে রোটেট করাই, তাহলে আই ক্যান ডু দ্যাট। মানে আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস তো বিভিন্ন ভাবে চুজ করতে পারি। আমি এক্স অ্যাক্সিসকে এই ডিরেকশনে করে, ওয়াই অ্যাক্সিসকে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে চুজ করতে পারি। কিংবা আমি এক্স অ্যাক্সিসকে এই ডিরেকশনে রাখতে পারি,
ওয়াই অ্যাক্সিসকে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে রাখতে পারি। মানে এক্স ওয়াই প্লেনটা তো অবশ্যই জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, কিন্তু এক্স ওয়াই প্লেনের উপর, ইফ দিস ইজ মাই এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনের উপর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এরম ভাবেও নেওয়া যায়, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এরম ভাবেও নেওয়া যায়, মানে অরিজিনটা সেম হবে, কিন্তু আদারওয়াইজ আমি বলছি যে কোনো ভাবেই নেওয়া যায়। তো আমি জেড অ্যাক্সিসের সাপেক্ষে এক্স অ্যাক্সিস মানে এক্স ওয়াই প্লেনকে এমন ভাবে রোটেট করব যাতে করে সো দ্যাট দ্য ইনসিডেন্ট ওয়েভ লাইজ ইন দ্য এক্স জেড প্লেন, বা বলতে পারিস ইনসিডেন্ট কে আর জেড অ্যাক্সিস এরা দুজনে মিলে যে প্লেনটা ফর্ম করেছে, আমি এক্স অ্যাক্সিসটাকে সেই প্লেনের উপরেই রাখছি। সো ইট ইজ এ চয়েস, ঠিক আছে? তাহলে আমি এখন কি চুজ করছি? আমি এখন চুজ করছি যে আমার কে আইটা লাইজ অন দ্য এক্সিট প্লেন। এটা চুজ করার ফলে আমার একটা লাভ হবে, মানে আমি একটা জিনিস প্রুভ করতে পারবো, তার জন্য এটা চুজ করছি। সো ইফ কে আই or the incident wave, so let us choose lies on the exit plane, অর্থাৎ ki lies on the exit plane। ki টা পুরোটাই exit plane আছে, তার মানে হলো it has no components along y axis, সুতরাং kiy is 0। kiy যদি 0 হয়, তাহলে যেহেতু kiy, kry এবং kty এরা সবাই ইকুয়াল, তাহলে এরাও 0। তার মানে হলো যে kr এবং kt they also lie on the exit plane, exit plane। পরিষ্কার? তাহলে that means if না, মানে if ঠিক নয়, এটার মানে হচ্ছে দা, হ্যাঁ আচ্ছা if দিয়েই বলি, কারণ এটা এখান থেকে ডাইরেক্ট কনক্লুশন এটাই আসছে। সো if incident ray lie on the exit plane, reflected and transmitted rays also lie on the exit plane। In short, incident, reflected and transmitted rays lie on the same plane, that is the plane of incidence। বোঝা গেছে? তাহলে এটা কিসের ল ছিল? এটা this is, hope you remember, this is the first law of reflection এবং refraction দুটোই, প্রতিফলন এবং
প্রতিসরণের এই অ্যাঙ্গেল তো সেকেন্ড সূত্রতে থাকতো, কিন্তু প্রথম সূত্রতে সবসময় থাকতো কি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি বা আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি এরা সকলেই একই তলে থাকে। সেটাই আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করে আমরা উই আর প্রুভিং ওয়ান্স এগেইন দ্যাট দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশন হোল্ডস। কারণ অপটিক্সের ক্ষেত্রে যে লটা পড়েছিল ওটা কিন্তু পুরোটাই ছিল মানে এক্সপেরিমেন্টাল, মানে ফেনোমেনাল, মানে ফেনোমেননের উপর বেস করে লটা করা। আর এটা কিন্তু উই হ্যাভ ডিরাইভড ফ্রম দ্য অরিজিনাল থিওরি বা ফ্রম দ্য অরিজিনাল ফিজিক্স। ওকে, আরো আসবে পরের ল গুলো আসবে, পরের ল গুলো এখান থেকে আসবে। এই যে কম্পোনেন্ট গুলো আমরা ইকুয়াল পেয়েছি, তাহলে ইফ ki, kr and kt, all of them lie on the xz plane, ব্যাপারটা এরকম হচ্ছে যেটা x অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এর এই প্লেনের উপরেই আছে ব্যাপারটা। এটা এইদিকে থিটা আই, এটা এদিকে থিটা আর, এটা এদিকে সরি থিটা টি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি পেয়েছি? kix equal to krx, x component of the k vectors. তো এটা যদি k হয়, এটা তো ki, তাহলে ki এর x কম্পোনেন্ট তাহলে হবে ki, এটা থিটা, এটা ওটা এটা, তাহলে এটা হয়ে যাবে x কম্পোনেন্ট হবে ki sin থিটা i, আর এটা রিফ্লেক্টেড, এটার x কম্পোনেন্ট হবে kr sin থিটা r। ঠিক আছে, এই জিনিসটা, এই ব্যাপার। এবং সাইনটা কিন্তু মানে ঠিকই আছে, কারণ ki টা তো এই দিক বরাবর আছে, তার x কম্পোনেন্ট অর্থাৎ এটা। সো সাইন ইজ অলসো ওকে। এইবার আমরা আগেই বের করেছিলাম যে ki ইকুয়াল টু kr, এই রে কোথায় বের করেছিলাম, হ্যাঁ যেখানে ki ইজ ইকুয়াল টু kr, আমরা আগেই বের করেছি এটা। সো sin theta I is sin theta r or theta I equal to theta r. Angle of incidence is equal to angle of reflection. Second law of reflection. Now, this is also equal to ktx. Therefore, ki sin theta I is equal to kt sin theta t. কিন্তু ki আর kt they are not equal. তো sin theta I by sin theta t is equal to kt by ki, এবং kt by ki, kt by ki is n2 by n1, n2 by n1, and n1 sin theta I is equal to n2 sin theta t, which is Snell's law. তাহলে এই হচ্ছে আমার প্রপার ডেরিভেশন অফ স্নেলস ল, যেটা এর আগেও একবার ডিরাইভ করেছি আমরা হাইগেন্স থিওরি দিয়ে। কিন্তু অ্যাজ এ প্রুফ হাইগেন্স থিওরির অ্যাপ্রোচের থেকে এই অ্যাপ্রোচটা মোর ইনটু ফিজিক্স, মানে কারণ এখানে আমরা লাইটের অ্যাকচুয়াল লাইট বলতে যা বোঝায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেইটার বিহেভিয়ার
কনসাল্ট করে আমরা এটা প্রুভ করেছি রাদার দেন হাইগেনস প্রিন্সিপাল। অবশ্যই হাইগেনস প্রিন্সিপাল হ্যাজ প্রুভ টু বি কারেক্ট ইন অল স্ফিয়ার্স, কিন্তু তবুও ওটা কিন্তু সর্ট অফ অ্যাডহক, মানে সেই ব্যাক ওয়েভই বল যাই বল, মানে ডিফ্র্যাকশনের উপর বেস করেই, যদিও অবলিকুইটি ফ্যাক্টর সবই ডিফাইন করেছে এটা ঠিকই, কিন্তু তবুও ইট ওয়াজ আ প্রপোজাল যে কিভাবে আমি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট পেতে পারি। তো তার থেকে এটা আরো বেশি ইনডেপথ, মানে বেসিক ফিজিক্সে যাচ্ছে, বেসিক ফিজিক্স থেকে এটা স্নেলস লটা আসছে, ঠিক আছে, একদম প্রপার ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, সেখান থেকে ম্যাক্সওয়েলস ল, সেখান থেকে বাউন্ডারি কন্ডিশন, সেই বাউন্ডারি কন্ডিশন ইউজ করে এইটা। সো দিস ইজ ইউর প্রপার প্রুফ অফ লজ অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, যেগুলো আগে বহু কয়েকশো বছর বা কয়েক না হাজারটা বাড়াবাড়ি, কিন্তু কয়েকশো বছর আগে থেকে যে জিনিসগুলো লোকে অবজার্ভ করে রেখেছিল সেইগুলো এখন ওরা নাও দে আর এবল টু প্রুভ ইট। তাহলে এইটুকু পর্যন্ত আমরা কিন্তু খুব সহজেই চলে এলাম বাই জাস্ট কনসিডারিং দ্য ফেজ পার্ট। এই পুরো ব্যাপারটাই ফেজ পার্ট থেকে এসেছে, অ্যামপ্লিটিউড পার্টটায় আমরা এখনো হাত দিই। নাও উই কাম টু দ্য অ্যামপ্লিটিউড পার্ট। অ্যামপ্লিটিউড পার্টের জন্য আমাদের এবার রিগোরাসলি বাউন্ডারি কন্ডিশনটা লাগবে। এখন বাউন্ডারি কন্ডিশন আমরা একবার লিখেছি, দিস ইজ আওয়ার বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি একটুখানি মনের মধ্যে রেখে দে। এবার এটাকে যদি আমরা আমাদের কারেন্ট সিচুয়েশনে অ্যাপ্লাই করি এই বাউন্ডারি কন্ডিশনগুলো, তাহলে হোয়াট উই উইল গেট ইজ ε1 E0i প্লাস E0r, মানে ভেক্টর অ্যাডিশন, এই পুরো জিনিসটার জেড কম্পোনেন্ট, কেননা পারপেন্ডিকুলার টু দা ইন্টারফেস, ঠিক আছে। দিস ইজ ইকুয়াল টু ε2 E02 পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এবং ইন্টারফেসের পারপেন্ডিকুলারে জেড এক্সিস আছে, তাহলে জেড কম্পোনেন্ট। নাম্বার 2 B0i প্লাস B0r, সেটারও পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, continuous across the interface. Number 3 E0 incident and reflected, এদের component parallel to the interface is continuous। এগুলো সবগুলোই কিন্তু হতে হবে কোথায় না, at z equal to 0, মানে এটা তো বাউন্ডারি কন্ডিশন, ইন্টারফেসে এগুলো হতে হবে। আচ্ছা লাস্ট পার্টটা হচ্ছে 1/μ1 V0i plus V0r xy 1/μ2 V0t xy। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা আমাদের এই অবলিক ইনসিডেন্সের সিচুয়েশনে অ্যাপ্লাই করলাম। ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড ওয়েভ যে মিডিয়ামে আছে সেখানে ε1 μ1 এই দুটো, আর ট্রান্সমিটেড ওয়েভটা যে মিডিয়ামে আছে সেখানে হচ্ছে ε2 অ্যান্ড μ2। এক মিনিট দাঁড়াও।
হ্যাঁ, এবার এখানে again the relation between magnetic field and the electric field, তাহলে in each case আরেকবার লিখে নি সেটা। V naught is 1 by corresponding মানে speed in the corresponding media k cap cross এটা for each case। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস ধরতে হবে। অলরেডি আমরা এক্স ওয়াই অ্যাক্সিস সেটটাকে এমন ভাবে রোটেট করেছি যাতে আমাদের plane of incidence has become the xz plane এবার তাহলে মানে xz প্লেনটা প্লেন অফ ইনসিডেন্স, এটার মানে হলো যে k ভেক্টরটা xz প্লেনে আছে, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার আর কি xz এই। এবার ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, k ভেক্টরের পারপেন্ডিকুলার যে কোনো দিকে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে। আর ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশনটা কিরকম হবে না k ক্যাপ ক্রস প্রোডাক্ট ইলেকট্রিক ফিল্ড, এটাই তো ব্যাপারটা। তা ইলেকট্রিক ফিল্ডটা তার মানে k ভেক্টরের পারপেন্ডিকুলার, কিন্তু যে কোনো দিকেই হতে পারে, এরম হতে পারে, এরম হতে পারে, এরম হতে পারে। It can have any direction but perpendicular to the k vector, right? Now মানে এটা it can have any direction মানে হচ্ছে যে আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে it can have any direction। আমাদের এই প্রবলেমটার জন্য মানে we will study a special case that is polarized light, কারণ এটা না হলে কম্পোনেন্ট নিয়ে কাজ করা বা কোনো ডিসিশনে আসা মুশকিল হয়ে যাবে। That's why we will study actually two special cases। একটা হলো polarized light যেখানে electric field is parallel to the xz plane, অর্থাৎ light is polarized এবং polarization of the incident wave is parallel to the plane of incidence। আরেকটা কেস আছে যেটা আমরা আজ করব না, কিন্তু এটা আমি ভাবছি অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, এটা তোরা নিজেরাই একটু মাথা ঘামিয়ে কর, পরে সেটা ডিসকাস করে দেব। সেটা হচ্ছে পোলারাইজেশন, if the polarization is perpendicular to the xz মানে প্লেন অফ ইনসিডেন্স। বুঝতে পারলি, মানে আমার এই বোর্ডটা যদি প্লেন অফ ইনসিডেন্স হয় তাহলে এই বোর্ড বরাবর লাইট এসে পড়ছে এবং তার পারপেন্ডিকুলার দিকে ইলেকট্রিক ফিল্ড, এবং সে এই বোর্ডের উপরেই অসিলেট করছে। আরেকটা কম্বিনেশন হতে পারে, সেটা আমি করাবো না, এটা তোরা করবি। সেটা হচ্ছে যে বোর্ড থেকে আমার দিকে, অর্থাৎ বোর্ডের সঙ্গে একটা মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এরকম ভাবে বোঝাবো জানি না, এরকম ভাবে আঁকলেও তো ঠিক হবে না ব্যাপারটা, মানে বোর্ড থেকে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড এরকম ডিরেকশনে যদি ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করে তাহলে সেটা হচ্ছে কি পোলারাইজেশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পোলারাইজেশন প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। In this situation the scenario looks like this. Direction of propagation interface, x z
medium 1, medium 2, incident wave, reflected wave, transmitted wave, এরা সকলেই xz প্লেনে অর্থাৎ এই বোর্ডের যে প্লেন সেই প্লেনে আছে। ki, kr, kit। এবার ইলেকট্রিক ফিল্ডটা ইনসিডেন্ট ওয়েভটা দিয়ে শুরু করি। যা বাবা, আর এটা আবার কি হচ্ছে? দাঁড়া দাঁড়া, একটা গন্ডগোল পাকাচ্ছিল। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করি, ইনসিডেন্ট ওয়েভ দিয়ে শুরু করি। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এবং এক্সেট প্লেনের সঙ্গে প্যারালাল। তার মানে এরকম, ঠিক আছে? দিস ইজ ই আই। এবার ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে থাকবে? কে ক্যাপ ক্রস ইআই। তার মানে এদিকে কে আই আর এদিকে ইআই, তাহলে কে ক্যাপ ক্রস ইআই মানে পেজ থেকে আমার দিকে আসবে, ঠিক আছে? কে ক্রস ইআই, তাহলে ক্রস প্রোডাক্ট যদি নেওয়া হয় তাহলে পেজ থেকে এটা আসবে, আমার দিকে উঠে আসবে। ক্লিয়ার? and this angle is also 90 degree. এটা পেজ থেকে বেরিয়ে it is towards me। হলো, এটা কি? এটা বিআই হলো। আচ্ছা, এবার হচ্ছে কে আর। কে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার দিকে থাকবে ইলেকট্রিক ফিল্ড, ধরা যাক এটা ইআর, এবং অন দ্য বোর্ড অফ দ্য প্লেন। কে, এবার বিআরটা কি? কে ক্রস ই, তার মানে পেজ থেকে ভেতরের দিকে বিআর, which is again 90 degree। তাহলে এটা কি হবে? away from me। আর কেটির সঙ্গে পারপেন্ডিকুলার ইটি, এবং কে ক্রস ইটি তার মানে আবার সেই আমার দিকে, মানে ইট ইজ কামিং আউট অফ দ্য পেজ। বি টি টুয়ার্ডস মি, ঠিক আছে? এটা একটু মানে সামনে থাকলে পরে একটু বেটার দেখাতে পারতাম। তো যাই হোক, মোট কথা কে ক্রস ই এটা ভাবলেই চলবে। তাহলে ইনসিডেন্ট আর ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড পেজ থেকে বেরিয়ে আমার দিকে আসছে, আর রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড পেজের ভেতরে ঢুকছে। ওকে, and now this is angle of incidence, angle of reflection, angle of transmission। এইবার আমরা এই ব্যাপারগুলো একে একে অ্যাপ্লাই করব। এই যে এইগুলো 1 2 3 4,
একটা জিনিস আশা করি বুঝতে পেরেছিস যে কে ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট থাকবে না তার মানে এই নয় যে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডেরও ওয়াই কম্পোনেন্ট থাকবে না, ঠিক আছে, কারণ অলরেডি ম্যাগনেটিক ফিল্ড ইজ কামিং টুয়ার্ডস মি এবং ওয়াই অ্যাক্সিস অলসো ইট ইজ কামিং টুয়ার্ডস মি, ঠিক আছে। সুতরাং কে এর ওয়াই কম্পোনেন্ট ছিল না তার মানে এই নয় যে ফিল্ডগুলোরও মানে ওইরকম ওই ওয়াই কম্পোনেন্ট থাকবে না। যাই হোক, আচ্ছা আমাদের 1 নম্বর কন্ডিশন বলছে, 1 নম্বর কন্ডিশন বলছে যে E0y আর E0r এর z কম্পোনেন্ট আর E0t z কম্পোনেন্ট আর একসাথে তার সঙ্গে থাকবে ε1 আর ε2। তাহলে আমরা একটু দেখি ব্যাপারটা। এটা তো xz প্লেনের উপরেই আছে, তাহলে z কম্পোনেন্ট বের করা ইটস কোয়াইট ইজি। E0i এটা এই দিকে পয়েন্ট করে আছে, তাহলে এর z কম্পোনেন্ট এটা তো থিটা আই, এটা 90 মাইনাস থিটা আই, তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি 90 মাইনাস থিটা আই। Therefore EI এর z কম্পোনেন্টটা হবে মাইনাস, কারণ এটা এই দিকে আছে, তাহলে z কম্পোনেন্টটা এই পাশে হলে মাইনাস হবে, তাহলে মাইনাস E0i কমপ্লেক্স কোয়ান্টিটি সাইন থিটা আই, যেহেতু এটা 90 মাইনাস থিটা আই, প্লাস এটা ER, এটার কম্পোনেন্ট দিলে পজিটিভ z এর দিকেই আসবে, প্লাস E0r সাইন থিটা আর পুরো জিনিসটা ইন্টু ε1 ইজ ইকুয়াল টু ε2, আবার মাইনাস হবে কেননা এটা বাদিকে টিল্ট করে আছে, তাহলে z কম্পোনেন্ট মানে নেগেটিভ দিকে আসবে, সো মাইনাস E0t সাইন থিটা টি। লক্ষণীয় আমরা শুধু অ্যামপ্লিটিউড পার্টটা লিখলাম কেননা ফেস পার্ট অল ইকুয়াল এবং তারা সবাই কেটে কেটে যাবে, এই যে ফেস পার্ট গুলো আগেই কেটে যাবে বিকজ দে আর অল ইকুয়াল। তাহলে এটা একটা পেলাম। এটাকে কি বলবো, এটাকে বলি যে রিলেশন এ। আচ্ছা এবার ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ড পার্ট, সেকেন্ডটার কি আছে, ম্যাগনেটিক ফিল্ডের z কম্পোনেন্ট। ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য পেজ, নিশ্চয়ই মনে আছে যে একটা আমাদের দিকে আসছে একটা পেজ থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে এদের কোনো z কম্পোনেন্ট নেই, তাহলে সেকেন্ড কন্ডিশন থেকে আমরা কিছুই পাচ্ছি না। থার্ড কন্ডিশনটা কি, ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট প্যারালাল টু দ্য প্লেন, প্যারালাল টু দ্য ইন্টারফেস। এখন ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র এক্সজেড প্লেনেই আছে, এটা তো আমরা ধরে নিয়েছি পোলারাইজেশন, সো ইলেকট্রিক ফিল্ডস polarized parallel to xz plane, তাহলে ইন্টারফেসের সঙ্গে প্যারালাল কম্পোনেন্টটা দরকার, অর্থাৎ বেসিক্যালি x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট দরকার। তো প্যারালাল টু xz প্লেন যদি হয় তাহলে y কম্পোনেন্ট কিছু থাকছে না কিন্তু ওর, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা xz প্লেনের সঙ্গে প্যারালাল, তাহলে অবভিয়াসলি দেয়ার ইজ নো y কম্পোনেন্ট, এমনিতেই নো y কম্পোনেন্ট। তাহলে কি পড়ে রইল, কেবলমাত্র x কম্পোনেন্ট। তাহলে এবার আমরা x কম্পোনেন্টগুলো ফটাফট বসিয়ে দিই। x কম্পোনেন্ট হবে E0i এর ক্ষেত্রে পজিটিভ হবে এবং cos হবে, E0i cos theta i, রিফ্লেক্টেড এর ক্ষেত্রেও তাই হবে, E0r cos theta r, ট্রান্সমিটেড এর ক্ষেত্রেও তাই হবে, E0t cos theta t, রিলেশন বি। আর কি বাকি রইল, লাস্টেরটা 1/μ1, তারপরে এটা xy, এটা xy,
ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড is equal to 1 by v k cross e naught, এবং এর থাকবে হচ্ছে y কম্পোনেন্ট, কেননা ম্যাগনেটিক ফিল্ড হয় আমাদের দিকে আসছে নয় আমাদের থেকে ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম আস, তাহলে এর থাকবে y কম্পোনেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে, এবং এটা পুরোটাই y অ্যাক্সিস এর দিকে, ঠিক আছে। তাহলে কোনো সাইন থিটা বা কস থিটার কোনো গল্প নেই, এটা পিওরলি পারপেন্ডিকুলার টু দ্য xz প্লেন। দ্য ম্যাগনেটিক ফিল্ডস যেহেতু এটা k ক্রস e, তাই পিওরলি পারপেন্ডিকুলার টু দ্য xz প্লেন, অর্থাৎ y কম্পোনেন্ট, শুধুমাত্র y কম্পোনেন্টস আছে। তাহলে আমরা এবার একটু লিখি, প্রথমত 1 বাই μ1 এবং তারপরে 1 বাই v1, কেননা বাদিকের দুটো রে পুরোটাই হচ্ছে ফার্স্ট মিডিয়ামে আছে। আচ্ছা, এবার একটা ফিল্ড আমাদের দিকে এসেছিল, আরেকটা ফিল্ড আমাদের থেকে দূরে চলে যাচ্ছিল। আমাদের দিকে যে এসেছে সে তো নিশ্চয়ই y অ্যাক্সিসের দিকে এসেছে, কেননা y অ্যাক্সিসটা তো এই দিকে, মানে টুয়ার্ডস আস, y অ্যাক্সিস ইজ টুয়ার্ডস আস। সুতরাং e 0y মাইনাস e0 বার ইকুয়াল টু 1 by μ2 v2 e0t, রিলেশন নাম্বার সি। তাহলে এই তিনটে রিলেশন আমরা পাচ্ছি ইউজিং আওয়ার বাউন্ডারি কন্ডিশনস। কি কি পেলাম একটু পরপর লিখি। কোনো জায়গায় ডিরেকশনগুলো বা কম্পোনেন্টগুলো বুঝতে না পারলে সাথে সাথে বলবি, কারণ এটাতে কম্পোনেন্টগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে এটা বুঝতে পারলে তবেই ওই পারপেন্ডিকুলার পোলারাইজেশনের প্রবলেমটা করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, এই তিনটে জিনিস পেয়েছি। তার সঙ্গে আমরা এর আগে পেয়েছিলাম সাইন থিটা কস থিটার, সাইন থিটা কস থিটার যে একটা এডিশনাল রিলেশন পেয়েছিলাম সেটা হচ্ছে থিটা আই ইকুয়াল টু থিটার, এটা আমরা জানি। আর সাইন থিটা টি বাই কস, সরি, সাইন থিটা টি বাই সাইন থিটা আই ইকুয়াল টু n1 বাই n2, এই দুটো আমরা পেয়েছিলাম, এই দুটো আমরা এখানে বসিয়ে দেব। প্রথমত এখানে থিটা আই আর থিটার এটা সমান, তাহলে প্রথমটার থেকে আমরা পাবো, আচ্ছা না, আগে সেকেন্ডটা দেখি। সেকেন্ডটাতে থিটা আই আর থিটা আর সমান, ঠিক আছে। সো e0 i প্লাস e0 r ইকুয়াল টু e0 t cos theta t by cos theta i।
এটাকে আমরা একটা প্যারামিটার ধরি আলফা, ঠিক আছে, এবং এটাকে n1 এবং n2 টার্মে লেখা যাবে, কেননা sin θ t বাই sin θ i আমরা জানি। তো এটা একটা সিম্পলিফিকেশন হলো। আর এইটা the last relation, E0i minus E0r is equal to mu1 v1 by mu2 v2 E0t। এটাকে আমরা এর আগেই ধরেছিলাম বিটা E0t। এখানে আবার আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করতে চাইছি, ঠিক আছে। তাহলে আগের বারের মতোই নর্মাল ইনসিডেন্সে যেমন করেছিলাম E0i প্লাস E0r ছিল, E0i মাইনাস E0r ছিল, সেই রকম জিনিস আমরা এখানেও পেয়েছি। তাহলে আগের বারের মতোই দুটোকে সলভ করে we will get E0r equal to alpha minus beta by alpha plus beta E0i এবং E0t equal to 2 by alpha plus beta E0i, যেটা কিনা ওই আলফা ইকুয়াল টু আমার কি আছে cos θ t বাই cos θ i। নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে থিটা i ইকুয়াল টু থিটা t ইকুয়াল টু থিটা r, এরা সকলেই 0, অর্থাৎ আলফা ইকুয়াল টু 1। তো আলফা ইকুয়াল টু 1 বসালে আমরা এখান থেকে নর্মাল ইনসিডেন্সের রিলেশনটা ফিরে পাবো। তাহলে দিস ইজ আওয়ার রিলেশন ফর অবলিক ইনসিডেন্স, এবং এই দিস ইকুয়েশনস, দিস টু ইকুয়েশনস, দে আর কল্ড ফ্রেনেলস ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এইবার ফ্রেনেলস ইকুয়েশন এটা কি, এখানে দিস ইজ ফ্রেনেলস ইকুয়েশন ফর দ্য কেস অফ যখন পোলারাইজেশনটা প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার, এবার প্যারালাল। এবার পোলারাইজেশনটা যখন প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তখন আবার অন্য দুটো সেট অফ ফ্রেনেলস ইকুয়েশন পাওয়া যাবে, যেটা তোরা বাড়িতে করবি হোম টাস্ক। ঠিক আছে, এবার হ্যাঁ, ট্রান্সমিটেড ওয়েভ যেটা আছে, এখান থেকে আমরা কি কি কয়েকটা অবজারভেশন আছে যেগুলো খুবই সুন্দর। প্রথম অবজারভেশন হচ্ছে যে ট্রান্সমিটেড ওয়েভ এটা সবসময় ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে ইন ফেজ থাকবে, কিন্তু রিফ্লেক্টেড ওয়েভটা ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে ইন ফেজ থাকবে না আউট অফ ফেজ থাকবে, সেটা ডিপেন্ড করছে অন দিস। যদি আলফা মাইনাস আলফা গ্রেটার দেন বিটা হয় তাহলে ইন ফেজ, যদি আলফা লেস দেন বিটা হয় তাহলে কিন্তু আউট অফ ফেজ। Whereas for the transmitted wave, it is always in phase with incident wave. Now, the amplitude of transmitted and reflected wave depends on the angle of incidence y এখানে এদের মধ্যে যে রিলেশন গুলো আছে এই যে, ঠিক আছে, এদের মধ্যে অ্যামপ্লিটিউডের যে রিলেশনটা আলফা আর বিটার উপর ডিপেন্ড করছে। বিটাটা কি mu1 v1 বাই mu2 v2, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আলফাটা কি থিটা টি আর থিটা আই। তাহলে দ্য অ্যামপ্লিটিউডস, এটা খুবই ইন্টারেস্টিং, দ্য অ্যামপ্লিটিউডস
depend on alpha. Alpha ta ki? What is alpha? So alpha is cos theta t by cos theta I theta t is equal to 1 minus sin square theta t এবং sin square theta t using Snell's law it can be written like this. তাহলে অ্যামপ্লিটিউডটা কিন্তু অ্যাঙ্গেল অফ কোন অ্যাঙ্গেলে এসে পড়ছে তার উপর ডিপেন্ড করছে আমি কতটা স্ট্রং ট্রান্সমিটেড ওয়েভ বা রিফ্লেক্টেড ওয়েভ দেখতে পাবো। ইন কেস অফ নর্মাল ইনসিডেন্স যেটা আমরা অলরেডি দেখেছি আলফা ইজ ইকুয়াল টু 1 এবং তারপর আমরা অরিজিনালি এটাই দেখতে পাই। কিন্তু ইন কেস অফ গ্রেজিং ইনসিডেন্স থিটা আই যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা blows up, cos 90 is 0, and in that situation alpha blow up করার মানে হচ্ছে there is no transmitted wave. So if alpha blows up there is no transmitted wave and there is total internal reflection. ভেজা রাস্তায় জলে ভেজা রাস্তায় যখন অন্ধকারে লোকে গাড়ি চালায় তখন গাড়ি চালানো প্রচন্ড কঠিন হয়ে পড়ে কারণ লাইটগুলো পুরোপুরি রিফ্লেক্টেড হয়ে প্রচন্ড চোখে এসে লাগে। সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি কি হয় হেডলাইটের আলোটা গ্রেজিং ইনসিডেন্সে পড়ে এবং transmission being 0 the reflection becomes extremely powerful. Now there is one more aspect. একটা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আছে যেটার জন্য তাহলে ট্রান্সমিটেড ওয়েভটা কখন 0 হলো সেটা আমরা দেখলাম যখন আলফা ইনফিনিট, কিন্তু রিফ্লেক্টেড ওয়েভও 0 হতে পারে। কখন 0 হতে পারে? যখন আলফা ইকুয়াল টু বিটা। সো এই একটা পার্টিকুলার সিচুয়েশনে কোনো রিফ্লেকশনই হবে না, শুধুমাত্র ট্রান্সমিশন হবে যখন আলফা ইকুয়াল টু বিটা হবে। অর্থাৎ আলফাটা কি আছে cos theta t by cos theta, বিটা কি আছে mu1 v1 by mu2 v2, তাহলে mu1 n2 তাই তো mu1 n2 by mu2 n1। আচ্ছা বিটাটাকে আমরা বিটাই রাখি আর cos theta d by cos theta i মানে হচ্ছে এই জিনিসটা তাই তো, এটা কাজ করা যাক। তার মানে বেসিক্যালি দিস ইজ ইকুয়াল টু বিটা। এটাকে সলভ করলে পাওয়া যাবে যদি দুদিকে স্কোয়ার করি তাহলে উপরে 1 মাইনাস n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আই আর নিচে cos স্কোয়ার থিটা আই মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আই equal to beta square or পুরো ব্যাপারটাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে sin square theta i becomes 1 minus beta square by n1 by n2 whole square minus beta square। তাহলে for the particular angle যখন alpha equal to beta হয় এবং reflected wave কিছু থাকে না, that particular angle is called theta b
or Brewster's angle. তাহলে ব্রুস্টার্স অ্যাঙ্গেলে তার মানে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে প্যারালালি পোলারাইজড, মানে একটা পোলারাইজড লাইট একটা মিডিয়ামে এসে পড়লো, সেটা যদি মিডিয়ামের সঙ্গে প্যারালালি পোলারাইজড হয় সারফেস অফ মানে প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে, তাহলে কোনো রিফ্লেক্টেড ওয়েভ বেরোয় না। প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা অপটিক্যাল ফেনোমেনা। কেননা এবার ভালো করে ভাব, একটা ইন্টারফেস প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে প্যারালাল পোলারাইজেশন, একটা লাইট এসে পড়লো, ব্রুস্টার্স অ্যাঙ্গেলে যদি পড়ে তাহলে শুধুমাত্র ট্রান্সমিট হয়, এদিকে কিছু নেই। এর মানে কোনো একটা আনপোলারাইজড লাইট, আচ্ছা আনপোলারাইজড লাইট বলতে কি বোঝায়? আনপোলারাইজড লাইট বলতে বোঝায় লাইটের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ইলেকট্রিক ফিল্ডের সমস্ত দিকেই মুভমেন্ট আছে, এটাই বোঝায়। তো আনপোলারাইজড লাইট যদি ব্রুস্টার্স অ্যাঙ্গেলে কোনো একটা মিডিয়ামের উপর পড়ে, তাহলে ওই লাইটের যে কম্পোনেন্টটা মানে পেজের সঙ্গে প্যারালাল, সেই কম্পোনেন্টটা দ্যাট উইল ভ্যানিশ, অ্যান্ড যেই কম্পোনেন্টটা পেজের সঙ্গে পারপেন্ডিকুলারলি পোলারাইজড, শুধুমাত্র দ্যাট কম্পোনেন্ট উইল কাম আউট। কেননা দেখ, সমস্ত ডিরেকশনকে আলটিমেটলি দুটো কম্পোনেন্টে নিশ্চয়ই ভাঙা যাবে। একটা হলো প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স, আর একটা হলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ, মানে প্রত্যেকটাকেই তো দুটো কম্পোনেন্টে ভাঙা যাবে। এখন ব্রুস্টার্স অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে কি হয়, প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স এটা পুরো মুছে যায়, তাহলে একটাই ডিরেকশন পড়ে থাকে, সেটা হলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তার মানে আনপোলারাইজড লাইট যদি ব্রুস্টার্স অ্যাঙ্গেলে কোনো সারফেসের উপর পড়ে, তাহলে ইট কামস আউট পোলারাইজড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আরো এই জন্য, কারণ এটার পেছনে ফিজিক্সটা ভাবলে ব্যাপারটা আর কি আরো অবাক লাগে। তো আরেকটা হোম টাস্ক দিচ্ছি বাড়িতে, এটা একটু ভাববি যে হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড, মানে কি হয় ব্যাপারটা। মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এসে পড়লে প্যারালাল টু দ্য প্লেন যে পোলারাইজেশন, এটা রিফ্লেক্ট করেই না, পুরোটাই অ্যাবজর্ব হয়ে যায়। এটার পেছনে ফিজিক্সটা ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, একটু ভালো করে আরেকবার পড়বি, আর কম্পোনেন্টের যে ডিভিশন গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা ওইটা একটু দেখবি।